নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ ৪ দফা দাবিতে আজ মহাসমাবেশ করতে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সকাল ৯টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে এই সমাবেশ। সমাবেশ সফল করতে সব প্রস্তুতি শেষ করেছে সংগঠনের নেতাকর্মীরা। এরই মধ্যে সমাবেশস্থলে ভিড় করেছেন তারা। জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এতে যোগ দিচ্ছেন। হেফাজতে ৪ দফা দাবির মধ্যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহারসহ ফিলিস্তিন, ভারতে মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধের কথা বলা হচ্ছে। এর আগে দাবিগুলো নিয়ে সংগঠনটির নেতারা দেশের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলো সফর করেছেন। সেখানে কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করার বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আরও জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী হাসান, ৯টায় তো সমাবেশ শুরু হবে, এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। নেতাকর্মীরা তো ইতিমধ্যে আসা শুরু করেছেন, কেমন উপস্থিতি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের সামনে, যেখানে আসলে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী হেফাজত ইসলাম বাংলাদেশের যে মহাসমাবেশের ডাক দিয়েছিল, সেই মহাসমাবেশের ডাকে আহ্বান দিয়ে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং মধ্যরাত থেকেই মূলত আসলে এখানে নেতাকর্মীরা এসছেন এবং আমরা রাস্তাতেও তাদের বেশ ভালোই জমায়েত দেখেছি এবং আস্তে আস্তে এই মাঠ এখন ভরতে শুরু করেছে এবং তাদের জমায়েতও ক্রমেই বড় হচ্ছে। এবং আপনি জানেন যে ৪ দফা যে দাবি, সেই দাবিতে আসলে এখন পর্যন্ত তাদের বিভিন্ন ধরনের যে দাবি দাওয়া আছে সেগুলো নিয়ে তারা এই সমাবেশে সমবেত হচ্ছেন এবং তারা তাদের যে দাবিগুলো আছে সেগুলোর মধ্যে প্রথম যে দাবিটা হচ্ছে সেটি হচ্ছে নারী বিষয়ক সংস্কার যে কমিশন, সেই কমিশনের কোরআন এবং সুন্নাহ বিরোধী প্রস্তাব বাতিল, সংবিধানের বহুতত্ত্ববাদের যে পরিবর্তে আল্লাহর উপর তাদের যে আস্থা এবং যে বিশ্বাস পুনর্বহলের কথা ছিল, সেই বিষয়টিকে তারা তুলে ধরেছেন। এবং দ্বিতীয় দফায় যে তারা দাবিটা করেছেন সেটা হচ্ছে যে তাদের বিগত ফ্যাসিস্ট সরকারের সময়কার আমলে যে ধরনের মামলাগুলো তাদের উপরে ছিল, সেই মামলাগুলোকে মূলত প্রত্যাহার করা। বিশেষ করে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার বিচার তারা আসলে চেয়েছেন। পাশাপাশি ফিলিস্তিন এবং ভারতে মুসলমানদের উপরে যে গণহত্যা হয়েছে বা নিপীড়ন হয়েছে, তার দাবিও তারা আসলে জানিয়েছেন। এছাড়াও আসলে আজকে সকাল ৯টা থেকে তাদের মূল যে অনুষ্ঠান সেটি শুরু হবে এবং এখনো পর্যন্ত তাদের সকল নেতাকর্মীরা এখানে আসেনি, কিন্তু যে পরিমাণ মানুষের জমায়েত এখানে হয়েছে আসলে সেটা এখানে প্রায় হাজার হাজার তাদের কর্মীরা এখন এখানে চলে এসেছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান, বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, বিভিন্ন ধরনের ফেস্টুন হাতে আসলে তাদেরকে তাদের দাবি দাওয়াদের কথা, তাদের উপস্থিতি তারা এখানে জানান দিচ্ছেন। এবং আপনি জানেন যে গতকাল শুক্রবারেও কিন্তু তারা আসলে যে বায়তুল মোকাররম যে মসজিদ, সেই মসজিদের সামনে কিন্তু তারা আসলে অবস্থান করেছিল এবং সেখানেও তারা সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা সেখানে তাদের অবস্থান জানান দিয়েছে এবং তারা বলেছিল যে তাদের দাবি দাওয়াগুলো যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা বড় ধরনের একটি কর্মসূচিতে যাবেন বলে তারা বলেছেন। তো এই ছিল এখনকার সর্বশেষ অবস্থান আমার কাছে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে জানাচ্ছিলেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। পাড়া মহল্লায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ করে জনতার আদালতে আওয়ামী লীগের বিচারের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার রাজধানীতে এক সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুজিববাদী সংবিধানের মাধ্যমে আওয়ামী লীগ দেশের জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে দেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জাতীয় নাগরিক পার্টির এ সমাবেশ। উপস্থিত ছিলেন জুলাই আগস্টের আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, মৌলিক সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, এই বাংলাদেশে বিচার নিশ্চিত হবে, তার আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, এটা বাংলাদেশের মানুষ নিশ্চিত করবে। এই আওয়ামী লীগ ১,৫০০-এর অধিক ভাইকে শহীদ করেছে কিনা,
তাহলে এই আওয়ামী লীগ খুনিদের দল কিনা? আওয়ামী লীগ যারা পুনর্বাসিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যারা উপদেষ্টা হয়েছেন তাদের কাছে প্রশ্ন যে আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা করেছে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায়? যদি কিন্তু কোনো অথবা নেই, আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ দেশের জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। 16 বছর ফ্যাসিবাদ কায়েম করেছে দলটি। এই নির্বাচন কমিশন কার পারপাস সার্ভ করবে? ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করুন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা জনতার আদালত তৈরি করব। যদি এই সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে আমরা বসে থাকবো না। জনতার আদালতে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে। জুলাই ঘোষণাপত্রে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি উল্লেখ করার দাবি জানান নেতারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের কথা বললেই অন্তর্বর্তী সরকার এটিকে অপরাধ হিসেবে ধরে নেয়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনকে অবজ্ঞা করে সংস্কারের মানে কি, এমন প্রশ্নও তোলেন তিনি। শুক্রবার সকালে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন প্রশ্ন রাখেন তিনি। আমার বাংলাদেশ এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান তিনি। আমাদের উদ্দেশ্য যেহেতু দেশের স্বার্থ, তারেক রহমানের বক্তব্যে উঠে আসে সমসাময়িক ইস্যু। পতিত স্বৈরাচার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, সরকার তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে জনগণ তা জানতে চায়। বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ আজ জানতে চায় সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে বা নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। দেশে বিরাজনীতিকরণের চেষ্টা চলছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকারের কাছে নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তারা সেটাকে অপরাধ মনে করে। অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। অপরপক্ষে এটি গণতান্ত্রিকামী জনগণের জন্য কিন্তু অপমানজনক। চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয়, প্রলুব্ধ করে, তাহলে সংস্কারের তাৎপর্যটা কি? এ সময় সরকারের কাছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ চান তারেক রহমান। বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্র বানাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লন্ডনে চিকিৎসা শেষে 5 মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সকাল 11টায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্স অথবা বাংলাদেশ বিমানে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উন্নত চিকিৎসার জন্য 8 জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য প্রায় 4 মাস ধরে লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হওয়ায় এখন চলছে দেশে ফেরার প্রস্তুতি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফিরছেন তার 2 পুত্রবধূ। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান। সেটা একটু এখন বিলম্বিত হচ্ছে, সেই জন্য ম্যাডাম ঠিক করছে যে ওটা যদি একদম শেষ মুহূর্তে না পাওয়া যায় তাহলে উনি আপনার বাংলাদেশ বিমানেই আসবেন। আমার বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। 4 তারিখে উনি রওনা হলে উনি 5 তারিখে 11টা থেকে এসে পৌঁছাবেন। আমরা যত জানি এখন পর্যন্ত যে সঙ্গে তার 2 বৌমা আসবেন আর কি।
এ নিয়ে শুক্রবার সকালে কথা বলেন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। খালেদা জিয়ার ধৈর্যের পরিচয় দিয়েছে, যে নির্যাতন জুলুম অত্যাচারের পরেও যে প্রতিশোধ না নেবার ঘোষণা দিয়েছেন, এটাই তার পরিচিতি বাংলাদেশ এবং বিশ্ব দরবারে তুলে ধরেছে, বাংলাদেশকে মর্যাদাবান করেছে। 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান খালেদা জিয়া। লন্ডনে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। টানা 17 দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে 25 জানুয়ারি খালেদা জিয়া তারেক রহমানের বাসায় যান, সেখানেই চলছিল তার চিকিৎসা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে আইজিপির কাছে আবেদন করেছে দলটির চেয়ারপারসনের কার্যালয়। বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার স্বাক্ষরিত চিঠিতে নিরাপত্তার আবেদন করা হয়। এতে বলা হয়, খালেদা জিয়া চিকিৎসা শেষে 4 মে দেশের উদ্দেশ্যে রওনা হবেন। জোবাইদা রহমান তার সফরসঙ্গী হিসেবে আসবেন, অবস্থান করবেন ধানমন্ডিতে তার বাবার বাসায়। জিয়া পরিবারের সদস্য এবং তারেক রহমানের স্ত্রী হিসেবে জোবাইদা রহমানের জীবনের নিরাপত্তার ঝুঁকি রয়েছে। এজন্য তার ঢাকার বাসায় অবস্থানকালীন এবং যাতায়াতের সময় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর প্রসঙ্গে রাজনৈতিক দলগুলো অপরিপক্ক কথা বলছে। এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। চূড়ান্ত সিদ্ধান্তের আগে সবার সঙ্গে সরকার কথা বলবে বলেও জানান তিনি। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। করিডোরের পুরো প্রক্রিয়াটি জাতিসংঘের নেতৃত্বে এবং সর্বসম্মতিক্রমে হবে। শফিকুল আলম জানান, মানবিক করিডোর বাস্তবায়ন করতে জাতিসংঘকে মিয়ানমার, বাংলাদেশ এবং রাখাইনের অন্য পক্ষগুলোর সঙ্গে কথা বলতে হবে। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় বিশ্বসেরা প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে বলেও জানান প্রেস সচিব। আগামী সেপ্টেম্বরে বিষয়টি চূড়ান্ত করবে সরকার। আইনে অন্য কে অ্যাক্টর আছে, তাদের সাথেও কথা বলে তারপরে এই চিন্তাটা হবে। আর এই যে ওনারা যে কথাটা বলছেন অন্যান্যরা পলিটিক্যাল পার্টিগুলো, আমার মনে হয় এটা একটা প্রিমেচিউর। এই পুরো জিনিসটা UN লেড একটা এফর্ট হবে এবং এইটা সর্বসম্মতিক্রমে হবে। 1 মাসের মধ্যে দেশে 429টি NCD কর্নারে ওষুধ সংকট শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অ্যাজমার 11 লাখ রোগী। ওষুধ কিনতে বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। কি গ্রাম, কি শহর, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের রোগী এখন ঘরে ঘরে। 4 কোটির মতো মানুষ এই 2 রোগে ভুগছেন বছরের পর বছর। পাশাপাশি বাড়ছে নতুন রোগী। এসব রোগীর চিকিৎসায় সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 429টি NCD কর্নার রয়েছে, যেখানে 5 ধরনের ওষুধ দেয়া হয় বিনামূল্যে। একসঙ্গে 1 মাসের ওষুধ পান রোগী, কিন্তু বেশিরভাগ কর্নারেই ওষুধের মজুদ প্রায় শেষ। এতে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কঠিন হতে পারে। সমাজে যে স্তরের মানুষ এই ওষুধগুলো নিতে আসেন, তাদের জন্য এই ওষুধ বাইরে থেকে কিনে খাওয়া আসলে খুবই কষ্টসাধ্য। প্রত্যেকটা ডিজিজের একটা কনসিকুয়েন্সেস, আপনি যদি নিয়ন্ত্রণে না রাখেন আপনার জীবন তো ঝুঁকিতেই পড়বে। কারণ হাইপারটেনশনের বিভিন্ন সাইড এফেক্ট আছে, স্ট্রোক হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। নতুন অপারেশন প্ল্যান না থাকায় গত 10 মাস ধরে অর্থ সংকটে স্বাস্থ্য বিভাগ। এর প্রভাব পড়েছে পুরো স্বাস্থ্য খাতে। NCD কর্নারের ওষুধ কিনতে 120 কোটি টাকা বরাদ্দ চেয়ে মন্ত্রণালয় চিঠি দিলেও মেলেনি সাড়া। যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ সার্ভিস এবং একটা বড় জনগণের একটা বড় অংশ এই সার্ভিস গ্রহণ করে থাকে, আগামীতে যদি OP বন্ধ হয়ে গেলে রেভিনিউ বাজেট থেকে এই সার্ভিস যাতে অব্যাহত রাখা যায় সে ব্যাপারেও সরকারের চিন্তাভাবনা আছে। এবং দেশে মোট মৃত্যুর 71 ভাগই অসংক্রামক নানা রোগে। ওষুধের সংকট বেশি দিন চললে মৃত্যু ঝুঁকি বাড়ার শঙ্কা রয়েছে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লালমনিরহাটে পাটগ্রাম সীমান্ত থেকে 2 বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার 8 ঘণ্টা পর ফেরত দিয়েছে BSF। রাত 2টায় বুড়িমারি স্থলবন্দরের 0 পয়েন্ট দিয়ে তাদের ফেরত দেয়। এ তথ্য নিশ্চিত করেছে BGB।
এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার গাটিয়ারভিটা সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে চা বাগান ও পুকুর পাড়ে ছবি তুলতে যায় রিমন ও সাজেদুল। এ সময় আন্তর্জাতিক সীমান্তে একটি সাব পিলারের কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এদের মধ্যে রিমন এসএসসি পরীক্ষার্থী ছিলেন। বিজিবি বিএসএফের পতাকা বৈঠকের পর দুজনকে ফেরত দেয় বিএসএফ। আটকের ৮ ঘণ্টা পর দিনাজপুরে বিরল সীমান্তে ২ বাংলাদেশি ও ২ ভারতীয় কৃষককে হস্তান্তর করেছে বিজিবি বিএসএফ। দুই দেশের পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়। এর আগে ধর্মজন্য সীমান্তে শুক্রবার দুপুরে ধান কাটার সময় ২ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। পাল্টা জবাবে ২ ভারতীয় নাগরিককে ধরে এনে বিজিবির কাছে সোপর্দ করে বাংলাদেশিরা। শুক্রবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে রিয়াজুল ইসলামের জমিতে ধান কাটছিলেন ৫ কৃষক। এ সময় জমিতে ঢুকে তাদের তাড়া করে বিএসএফ। ৫ জনের মধ্যে বিএসএফ সদস্যরা এনামুল হক ও মাসুদ রানাকে ধরে নিয়ে যায়। ঘটনা জানাজানি হলে কারুলিয়াপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের অনন্তপুর গ্রামের থিলিপ সরেন ও অবিনাশ টুডু নামে ২ ভারতীয় নাগরিককে আটক করে। জমি আছে আমাদের, ৫ জন লোক ধান কাটতে গেছিল। আমার বহিন বেটা পালিয়ে আসতে পারেনি, ওরা পালিয়ে এসে আমার বহিন বেটাকে ধরে নিয়ে চলে গেছে। কয়েকজন ছিল পালায় আসছে, আমরা ক্ষিপ্ত হয়ে আবার ওদের ভারতের 2টা লোক আমরা নিয়ে আসছি, এখন দিয়ে বিজিবির হাতে দিয়েছে। খবর পেয়ে স্থানীয় ইপি সদস্য ভারতীয় ওই ২ নাগরিককে বিজিবি সদস্যদের হাতে তুলে দেন। পতাকা বৈঠকের পর সন্ধ্যায় ২ বাংলাদেশি ও ২ ভারতীয় কৃষককে হস্তান্তর করে বিজিবি ও বিএসএফ। একটা উঁচা জায়গা আছে, এই উঁচা জায়গাতে ওরা ধানটা পিটাচ্ছিল, মারতেছিল। এই সময় ভারতীয় বিএসএফ আগ্রাসী ভাব নিয়ে এসে তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে। এর আগে জানুয়ারি মাসে বিরলের এনায়েতপুর সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ। এ সময় ভারতীয় এক নাগরিককে আটক করে স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈদ্যুতিক গোলযোগের মতো নানা ত্রুটি দ্রুত সারিয়ে মেট্রো রেল চলাচল নির্বিঘ্ন করতে এখন থেকে 5টি স্টেশনে নিয়মিত থাকছেন কারিগরি দলের কর্মীরা। এতদিন শুধু উত্তরার দিয়াবাড়ি ডিপোতেই ছিলেন তারা। এখন থেকে শাহবাগ, কারওয়ানবাজার, শেওড়াপাড়া, পল্লবী ও উত্তরা উত্তর স্টেশনেও দায়িত্ব পালন করছেন। এতে মেট্রো রেলের যে কোনো সমস্যার সমাধান মিলবে সহজেই, ভোগান্তি কমবে যাত্রীদের। মেট্রো রেলের রাজধানীর উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন চলাচল করছেন 4 লাখের বেশি যাত্রী। কিন্তু অনেক সময় কারিগরি ত্রুটির জন্য বন্ধ হয়ে যায় ট্রেন, বিপাকে পড়েন যাত্রীরা। এ ধরনের সমস্যা দ্রুত সমাধানে নতুন উদ্যোগ নিল কর্তৃপক্ষ। এতদিন মেরামতের জন্য নিয়োজিত কর্মীরা বসতেন শুধু দিয়াবাড়ির মেট্রো রেল ডিপোতে। ফলে ফার্মগেট, শাহবাগ বা মতিঝিলের মতো দূরের স্টেশনে কোনো সমস্যা হলে উত্তরা থেকে সড়ক পথে যানজট ঠেলে কারিগরি দলের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে অনেক সময় লাগত। গেল বৃহস্পতিবার থেকে ডিপো ছাড়াও আরও 5টি স্টেশনে এই কর্মীদের থাকা বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। আমরা যেটা করছি সলিউশন ওয়াইজ দ্যাট আমরা ইন্টারভেল 3-4 স্টেশন পর মেইনটেনেন্স টিমের একটা গ্রুপ রাখতেছি। দিস ইজ এ সলিউশন উই হ্যাভ ডান কারেন্টলি। অ্যাট ওয়ান স্টেজে আমরা চাবো যে এভরি 2টা স্টেশন করে যাতে একটা লোক থাকে, তাহলে কুইক মুভমেন্ট করতে পারবে। এর আগে মেট্রো রেলে নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরা হলেও তা আমলে নেয়নি বিগত সরকার। আগামী দিনে ট্রেন চলাচল স্বাচ্ছন্দ্যময় করতে সঠিক পরিকল্পনা ও জবাবদিহিতার তাগিদ বিশেষজ্ঞদের। সত্যি যদি কোনো সমস্যাও পাওয়া যায় কারো ভেতরে, সে রেসপন্স প্যাটার্নটা ছিল স্লাগিশ, দায় নিতে পারবে না এবং দায় দিতে পারবে না। কেন? পার্মানেন্ট লোক। সো আমাদের পেশাদারিত্বের এখানে ঘাটতি ছিল। যারা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা ব্যক্তিগত স্বার্থে নিয়েছিলেন। মেট্রো রেলে MRT 6 লাইনে মোট স্টেশন 17টি। এর মধ্যে কমলাপুর বাদে বাকি সব স্টেশন চালু রয়েছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জে নির্মাণাধীন বাড়িতে মানুষকে বন্দি করে চাঁদা আদায়, জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে। শুক্রবার রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম গ্রামে ওই ঘরের সন্ধান পাওয়া যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে আটকের পর পুলিশ জানিয়েছে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। নির্মাণাধীন এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন সিরাজগঞ্জের রায়গঞ্জের সোনারাম গ্রামের পল্লী চিকিৎসক নাজমুল হোসেন আরাফাত। এখানে একটি ঘরে সুড়ঙ্গ দেখতে শুক্রবার ভিড় করে উৎসুক জনতা।
বৃহস্পতিবার দিবাগত রাতে এই সুড়ঙ্গ দিয়ে 6 মাসের বন্দিদশা থেকে মুক্ত হন বলে দাবি গৃহবধূ শিল্পী খাতুনের। অনেকক্ষণ রাখছে, কবার পারবো না, খালি অজ্ঞান হয়ে রাখছে। আমি ও যে জ্ঞান ফিরছি, কিছুক্ষণ পরে আবার অজ্ঞান হচ্ছে। হওয়ার পরে 1 মাস পর এই জায়গা নিয়ে এসে আয়না অজ্ঞান অবস্থার পরে দেখি আমার হাত বান্ধা, মুহি স্টেপ দেওয়া। শিল্পী খাতুনের সঙ্গে আব্দুল জব্বার নামে আরও একজন বন্দিও মুক্ত হয়েছেন। অভিযোগ উঠেছে বন্দি মানুষকে কিডনি বিক্রির ভয় দেখিয়ে চাঁদা আদায়, জমি লিখে নেওয়ার মতো অপকর্মে জড়িত আরাফাত। বাড়িটিকে ছোটখাটো আয়নাঘরের সঙ্গে তুলনা করেছেন স্থানীয়রা। এইরকমভাবে একটা গ্রামের ভিতরে একটা ভয়ানক আকারে, শহরেও না এরকম একটা আন্ডারগ্রাউন্ড তৈরি করছে। বাড়িটা ভাড়াতে নিয়ে এসে সেখানে আয়নাঘর তৈরি করেছে। এটা দেখলে ভিতরে লোকজন নেমে দিয়েছে, ওইখান থেকে যারা বাস্তবে যারা বের হয়েছে তারা এখন হাসপাতালে আছে। ঘটনা জানাজানির পর অভিযুক্ত আরাফাতের বাড়িতে আগুন দেয় এলাকাবাসী। তাকে আটক করে পুলিশ জানিয়েছে তদন্তের পর নেওয়া হবে আইনি ব্যবস্থা। এখানে আমরা যে আলামতগুলো দেখেছি, আলামতগুলো যদি অক্ষত রাখার জন্য আমরা সকলকে নির্দেশনা দিয়েছি এবং এখানে আইনি পদ্ধতিতে যথাযথ বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। প্রধানতম আসামি যে আরাফাত, নাজমুল হাসান আরাফাত, তাকে আমরা গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে ইতিমধ্যে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গত বছরের 8 নভেম্বর নিখোঁজ হন আব্দুল জব্বার। 4 দিন পর থানায় জিডি করে পরিবার। মুক্ত হওয়ার পর তাকে চিকিৎসার জন্য বগুড়া নিয়ে যাওয়া হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স বাতিলে বিপাকে পড়েছেন রেস্তোরাঁ খাতের উদ্যোক্তারা। তাদের দাবি, আলোচনা ছাড়াই কর্পোরেশনের এমন পরিকল্পনায় পথে বসবেন ব্যবসায়ীরা। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে হোটেল রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি মালিক সমিতির। আলোচনার জন্য রোববার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসছে দক্ষিণ সিটি কর্পোরেশন। ভোজন রসিকদের চাহিদা মেটাতে গত কয়েক বছরে রাজধানীতে বেড়েছে রেস্তোরাঁর সংখ্যা। একই সঙ্গে জনপ্রিয় হয়ে উঠেছে ছাদের উপরে গড়ে ওঠা রুফটপ রেস্টুরেন্ট। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবার কঠোর হচ্ছে নকশা বহির্ভূত রেস্তোরাঁর বিষয়ে। দক্ষিণ সিটি কর্পোরেশনে যেসব ভবনের নকশায় রেস্তোরাঁ নেই, সেই সব ভবনে থাকা রেস্তোরাঁ ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী ব্যবসা করতে চাইলে সরকারের প্রায় 10 সংস্থার অনুমোদন নিতে হয়। বিধি মেনে ব্যবসা করলেও হঠাৎ লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে কাজ হারাবে অনেক শ্রমিক। আমাদের সাথে কোনো আলোচনা না করে এই ধরনের সিদ্ধান্ত, এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত বলবো বর্তমান এই অন্তর্বর্তী সরকারের। রেস্তোরাঁ মালিক সমিতির দাবি, রাজুকের পাশ করা ভবনের নকশায় রেস্তোরাঁ নেই বললেই চলে। বিগত সরকার জটিলতা নিরসনে টাস্কফোর্স গঠন করেছিল। 2টি বৈঠকের পর সরকারিভাবে তেমন অগ্রগতি হয়নি। সমস্যা সমাধানের দরকার গঠনমূলক উদ্যোগ। কয়েকদিন পর পর রেস্তোরাঁ খাতে যেই দুর্যোগ নেমে আসে সরকারের কাছ থেকে, বিভিন্ন সরকারের কাছ থেকে, এইটা খুবই দুঃখজনক, হতাশাজনক। আমরা তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করছি। অন্যথায় আমরা সারা বাংলাদেশে আমরা ধর্মঘটে যাব। দক্ষিণ সিটির তথ্য মতে এই এলাকায় রুফটপ রেস্টুরেন্ট রয়েছে 44টি। নকশাবিহীন সব রেস্তোরাঁর বিষয়ে তদন্তের কথা বলছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। জানান, আলোচনার সুযোগ রয়েছে। কি প্রক্রিয়া, কিভাবে এগুলি নিয়েছে, সে অনুযায়ী তাদেরকে আমরা জানাবো যে আপনারা এটা যে করেছেন এটা সংশোধন করার ব্যবস্থা। যদি ওনারা এমন হন যে ওনারা যদি রাজুক থেকে অনুমতি নিতে পারেন, তাহলে সেখানে আমাদের কোনো সেনে আমরা তাদেরকে লাইসেন্সটা আবার পুনর্নবায়ন করে দিতে পারি, সমস্যা নেই। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 1026টি রেস্তোরাঁ ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রীষ্মের খরতাপে শহর সেজেছে বাহারি ফুলে। নগরীর পার্ক, উদ্যান, লেকের পাড় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এমনকি সড়কের পাশ জুড়ে ফুটছে কৃষ্ণচূড়া, জারুল, কনকচূড়া, পালান ফুল। নাগরিক মনে দিচ্ছে দোলা। উদ্ভিদ গবেষকেরা বলছেন, মৌসুমের এই সময়ে ফুলের সমাহার প্রকৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি করে। খরতাপের মৌসুমে প্রশান্তি আনে কৃষ্ণচূড়া। তার রক্তরাঙা আভায় রঙিন করে রাখে চারপাশ। রাজধানীর সংসদ ভবন এলাকার ক্রিসেন্ট লেকের সড়ক ছেয়ে আছে লাল টুকটুকে কৃষ্ণচূড়ায়। সূর্যের তাপ যত প্রখর ততই তীব্র হয় জারুলের রং। তাই গ্রীষ্মের প্রকৃতি মাতিয়ে রাখে, আর এর রেশ থেকে যায় বর্ষা পেরিয়ে শরৎ পর্যন্ত।
হাতিরঝিল ও মণিপুরি পাড়ার আঁকা বাঁকা সড়কের ধারে স্বর্ণালী কনকচূড়া, রোদ ঝলমলে পাপড়িতে যেন সোনা ঝরছে। ছায়াবিথির এমন আহ্বানে ছুটির দিনে ঘর ছাড়া নগরবাসী। প্রতিদিনের ব্যস্ত সূচি পাশ কাটিয়ে রাজধানীবাসী এসেছেন প্রকৃতির রঙে হারিয়ে যেতে। চারিদিকে ফুল ফুটছে, যার জন্য আসলে ভাবছি যে ছুটির দিন একটু ঘুরে আসি, ফুল টুল দেখে আসি। আসলে এসে খুব মন ভালো লাগতেছে, ফুল দেখলে আসলে সবারই মন ভালো হয়ে যায়। ছুটির দিন সব বোনরা মিলে আসছি এখানে ঘুরতে, ছবি তুলবো, সেজে গুজে আসছি এর জন্য। কৃষ্ণচূড়া ফুল দেখাচ্ছে রঙিন, মেয়েরাও একটু রঙিন ফুল নিয়ে ছবি তুলতে পছন্দ করে। সব মিলিয়ে এই জায়গাটা আসছি আজকে ছুটির দিনে, ছবি তুলবো, একটু ঘুরবো। হাইকোর্ট উদ্যান হাতিরঝিলে হিল্লোল তুলছে লাল সোনালু। এর আদি নিবাস মিয়ানমারে, তাই বার্মা সোনালু নামেও পরিচিত। নজর কাড়া এই ফুলটি সাধারণত গ্রীষ্মে ফোটে, থাকে বর্ষা পর্যন্ত। হলদে আভায় ঝলমলে হলুদ সোনালু। একে কেউ কেউ হলুদ আলোর ঝাড়বাতি, কারো কাছে আবার সোনালি পরি। সাপোজ যখন বসন্তকাল আসলো, তখন আপনি পলাশ দেখতে পাবেন একটা রোড পুরো ভর্তি, আরেকটা রাস্তা দেখতে পাবেন আপনি শিমুল। গরমকাল আসতে আসতে দেখতে পাবেন একটা রাস্তা সোনালু দিয়ে ভর্তি, কোনোটা জারুল দিয়ে ভর্তি, কোনোটা কুর্সি দিয়ে ভর্তি। এই যদি সিনারি হয় 8-10 বছর পরে, তাহলে এটা উৎসব কেন, সে চেরির চাইতে আরও বড় কিছু হবে এখানে। গ্রীষ্মের আরেক ফুল পালান। সিলেটের পাহাড়ি এলাকার এই ফুল রমনা ও হাতিরঝিলে দেখতে পাওয়া যায়। উদ্ভিদ গবেষকরা বলছেন পালান বাংলাদেশের একেবারে নিজস্ব প্রজাতির ফুল। এখানেই শেষ নয়, এই মৌসুমে অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে পসরা সাজিয়েছে নাগলিঙ্গম, জাকারান্ডা সহ নানা প্রজাতির গ্রীষ্মের ফুল। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ার মিরপুরে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় আসামির হাতুড়ির আঘাতে 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার পালপাড়া বাজারের কাছে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে মিরপুরের আমলা হঠাৎপাড়া এলাকা থেকে আশিক নামে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ। পরে তাকে মোটরসাইকেলে করে মিরপুর থানায় নিয়ে যাচ্ছিলেন এসআই মনিরুল ইসলাম ও কনস্টেবল রুস্তম আলী। থানায় কাছাকাছি পৌঁছালে আশিক কোমর থেকে হাতুড়ি বের করে এসআই ও কনস্টেবলের মাথায় আঘাত করেন। এ সময় স্থানীয়রা রুস্তমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আসামি আশিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বরগুনায় জালিয়াতির মাধ্যমে 7টি অ্যাকাউন্টে সরকারি ভাতা গ্রহণের অভিযোগ উঠেছে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। সোনালী ব্যাংকের আমতলী শাখা থেকে 7টি আলাদা অ্যাকাউন্টের মাধ্যমে মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণ করতেন তিনি। ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিদর্শন দলের কাছে এই তথ্য ধরা পড়ে। বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সোনালী ব্যাংকের স্পেশাল স্কোয়াড পরিদর্শনে যায় বরগুনার আমতলী শাখা সোনালী ব্যাংকে। এ সময় মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের নামে 7টি অ্যাকাউন্টে মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণের প্রমাণ পান তারা। 4টি অ্যাকাউন্টে নিজের নামে, 2টি স্ত্রী ও বোন এবং 1টি তার নিকটাত্মীয়র নামে। এসব অ্যাকাউন্টের মধ্যে 6টিতে জমা হয়েছে 22,01,104 টাকা। তোফাজ্জল পলাতক থাকলেও তার স্ত্রীর দাবি, মুক্তিযোদ্ধা ভাতা আত্মসাতের বিষয়ে জানতেন না তিনি। তোমার একটা অ্যাকাউন্ট খুলছিলাম, এটা খুলছিলাম লোনের জন্য অ্যাকাউন্ট খুলছিলাম, কিন্তু এইটা এখন আমি জানি, কিন্তু এর আগে আমি আদৌ কোনো কিছু জানি না। অভিযোগ রয়েছে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার AKM শামসুদ্দিন শানুর নিকট আত্মীয় তোফাজ্জল। তার মাধ্যমে জালিয়াতি করে মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্ত হয়েছেন তিনি। টাকা ফেরত দিয়েছে, কিন্তু এটা অন্যায়, সেই অন্যায়টা তার হয়েছে। আর যেগুলো আছে সেগুলা মিটমাট হয়েছে এবং আমরা আইনগতভাবেই যাচ্ছি। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা কখনোই এ ধরনের দুর্নীতি করতে পারে না। তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা সে বিষয়েও আমার সন্দেহ আছে, কারণ এর আগে তার বিরুদ্ধে একটা নিউজ হয়েছে, তিনি 9 বছর বয়সে মুক্তিযোদ্ধা হয়েছেন। বিষয়টি ধরা পড়ার পর যদিও সেই টাকা ফেরত দিয়েছেন তোফাজ্জল হোসেন। ঘটনার পর তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। পত্র পাওয়ার সাথে সাথেই আমরা তদন্ত কমিটি গঠন করেছি এবং 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি, তো এই কমিটি এটা নিয়ে কাজ করছে। কাজ করে আশা করি খুব দ্রুত রিপোর্ট দেবে। রিপোর্ট পেলে আমরা এটা মিনিস্ট্রিতে ব্যবস্থা নেওয়ার জন্য ফরওয়ার্ড করব। মুক্তিযুদ্ধের সময় 9 বছর বয়সী তোফাজ্জল হোসেনের মুক্তিযোদ্ধার সনদ নিয়েও উঠেছে প্রশ্ন। এসব জালিয়াতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশাল বিভাগের 10 কলেজ ও 13 মাধ্যমিক বিদ্যালয়ের 55 জন শিক্ষক 5 আগস্টের অভ্যুত্থানের পর থেকে
বিনা নোটিশে শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত, তবে বেশিরভাগই তুলছেন বেতন ভাতা। শিক্ষক নেতারা বলছেন, মব জাস্টিসের ভয়ে কর্মস্থলে অনুপস্থিত অনেক শিক্ষক। বরিশালের মেঘনাপাড়ের দুর্গম এলাকার এই সরকারি কলেজের ২২ শিক্ষকের মধ্যে ১৯ জনই ৫ আগস্টের পর থেকে অনুপস্থিত। তারা সবাই আওয়ামী লীগের সাবেক এমপি পঙ্কজ দেবনাথের অনুসারী হিসেবে পরিচিত। দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা আছেন স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ার আশঙ্কায়। পালাইয়া গেছে, কি জন্য গেছে, এটা হয়তো বা কোনো দোষী ছিল, পালাইবে কেন? এই যে ছাত্রছাত্রী যেটি পড়তেছে এখন কোনো পড়ালা হইবে না। আমরা নতুন এই যে যারা এই মাস্টারি এখন করতে আছে এরা এগোরে বাদ দিয়ে আমরা নতুন নিয়োগ চাই। ৫ আগস্টের পর থেকে বরিশালের আরও ২ কলেজের ৩ শিক্ষকের অনুপস্থিতির তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এছাড়া জেলার ৫ স্কুলের অন্তত ৫ শিক্ষক যোগ দিচ্ছেন না কর্মস্থলে, তবে বেশিরভাগ শিক্ষকই নিয়মিত বেতন ভাতা তুলছেন। এছাড়া বরিশাল বিভাগে ১০ কলেজের ৩৭ জন ও ১৫ স্কুলের ১৮ শিক্ষক অভ্যুত্থানের পর থেকেই আসছেন না শিক্ষা প্রতিষ্ঠানে। তদন্ত করে পরিস্থিতি জানাবার কথা বলা সত্ত্বেও নির্দিষ্ট করে কোনো তদন্ত কমিটি গঠন করা হয় নাই, যার কারণে এর কোনো ফলাফল বা এর রেজাল্ট পাওয়া যায় নাই। অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান। ওই অঞ্চলে শিক্ষার মান ব্যাহত হচ্ছে, ছাত্রছাত্রীরা কিছুই শিখতে পারতেছে না, তারা কি পরীক্ষা দেবে সামনে? বোর্ড থেকে আমি একটা উচ্চ সম্পন্ন পরিদর্শন টিম পাঠাবো, তার ভিত্তিতে আমি সরকারের কাছে আমি এই ব্যাপারে আবেদন করব। তবে শিক্ষক নেতাদের দাবি, মব জাস্টিসের ভয়েই অনেকে কাজে যোগ দিতে পারছেন না। মব জাস্টিসের নামে ইল্লিগালি একজন হেডমাস্টার অথবা একজন প্রিন্সিপাল অথবা শিক্ষককে প্রতিষ্ঠানে আসতে দেওয়া হবে না, এটা হইতে পারে না। এখন আমি পালাবো না, করবো কি? আমার পালাই তো জানটা বাঁচাইতে হবে। এই কারণে শিক্ষকরা অত্যন্ত লজ্জাজনকভাবে পালাইয়া দিন কাটাচ্ছে। শিক্ষকদের অনুপস্থিতির কারণে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে বেগ পেতে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরাও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈশাখের প্রথম ২ সপ্তাহেও তেমন বৃষ্টি না হওয়ায় আমের ফলন নিয়ে শঙ্কায় লালমনিরহাটের কৃষক। খরা আর তাপপ্রবাহ না কমলে ক্ষতির মুখে পড়বেন চাষিরা। আমের ফলন নিশ্চিতে নিয়মিত পানি ছিটানো এবং প্রয়োজনীয় কীটনাশক স্প্রে করার পরামর্শ কৃষি বিভাগের। লালমনিরহাটের বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে লাগানো হয়েছে রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম। বাগানে থোকায় থোকায় আমের গুটি, তবে অনাবৃষ্টি আর তাপপ্রবাহে বেশিরভাগ গুটি ঝরে পড়ছে। আবহাওয়ার এমন বিরূপ অবস্থার কারণে দুশ্চিন্তায় এলাকার চাষিরা। গাছের গোড়ায় সেচ এবং পাতায় কীটনাশক ছিটিয়েও গুটি ঝরা ঠেকাতে পারছেন না চাষিরা। এমন পরিস্থিতিতে ফলন অর্ধেকে নেমে আসার শঙ্কা অনেকের। খুব রোদ, খরা, আমার মুকুল খুব আসছিল, কিন্তু আমটা ওইভাবে আটকে নেই, এখনো পড়ে যাচ্ছে। পানি দিয়েও কোনো কাজ হচ্ছে না, রস নাই জমিতে, এই জন্য রস মুকুল সব পড়ে দিতেছে। বৃষ্টি নাই তো, তার কারণে আমের মলগুলো সবগুলো পড়ে গেছে, আম হচ্ছে কম। কৃষি বিভাগ বলছে নিয়ম মেনে পানি ছিটানো হলে খরার সময় আমের গুটি রক্ষা করা যায়। পানির ঘাটতি হলে স্বাভাবিকভাবে পরবর্তীতে ফলও ঝরে যাচ্ছে বা গিয়েছে। আমরা কিন্তু আমাদের কৃষি বিভাগ থেকে সব বরাবরই পরামর্শ যে বিশেষ করে ফল গাছে যখন মুকুল আসবে আম এবং লিচুতে, এরপরে কিন্তু পানির কোনো ঘাটতি করা যাবে না। সেই ধরনের পরামর্শ আমাদের অব্যাহত আছে। এবছর লালমনিরহাটে ২০০০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে আমের বাগান করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌসুমের শুরুতে উত্তরাঞ্চলে খোলা বাজারে ধানের দর সরকারি ক্রয় মূল্যের চেয়ে বেশি, ফলে সরকারের সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। কৃষকরা বলছেন, ধান চালের দাম বাড়ানো হলেও সেই মূল্য খোলা বাজারের তুলনায় কম। তবে কর্মকর্তাদের আশা, পুরোদমে কাটা মারাই শুরু হলে ধান চাল সংগ্রহ বাড়বে। গত বছরের তুলনায় এবার কেজি প্রতি ধানের দর ৪ টাকা বাড়িয়ে ৩৬ টাকা নির্ধারণ করেছে সরকার। এছাড়া সেদ্ধ চালের দর ৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ৪৯ টাকা। তারপরেও সরকারি গুদামে এখনো চাল দিতে আগ্রহী হচ্ছেন না চাষিরা। আর্দ্রতা ১৪% নিচে আছে এমন ধান কেজি প্রতি ৩৬ টাকায় কেনা হচ্ছে সরকারি গুদামে। অন্যদিকে ২০%-এরও বেশি আর্দ্রতা থাকলেও খোলা বাজারে মিলছে একই দাম। কৃষকরা বলছেন, গুদামে ধান দিতে গেলে আর্দ্রতা মাপা হয়, ভেজা হলে সেই ধান আবার শুকাতে হয়, এরপর ওজনে কম হলে দিতে হয় বাড়তি ধান। এর ফলে সরকারের কাছে ধান বিক্রি করতে গেলে এখনই প্রতি মনে লোকসান হচ্ছে ১৫০ টাকা থেকে ১৮০ টাকা পর্যন্ত। দাবি চাষিদের। সরকারের কাছে ধান দিতে গেলে আমাকে ধান কটকটা করে শুকিয়ে তারপরে ধানটা দিতে হয়। এই ক্ষেত্রে আমাকে সরকারের কাছে বেচলে ধানটা শুকনা ধান আমাকে একটু
লজমান দেখা দেয়। মোটা ধানও আপনার যে সরকার রেট বেঁধে দিচ্ছে 36 টাকা কেজি, এই ধান শুকায় 35-36 টাকা পড়েই যাবে। সরকারকে এই দামে ধান দেওয়া সম্ভব হবে না। এবার ধানের ফলন হয়েছে ভালো। চলতি মাসের শেষ দিকে পুরোদমে কাটা মারাই শুরু হবে। ফলে কৃষি ও খাদ্য কর্মকর্তারা আশাবাদী, সংশয় কাটিয়ে পর্যাপ্ত ধান চাল সংগ্রহ করতে পারবে সরকার। এখন পর্যন্ত সরকারি রেটের চেয়ে কৃষক আপাতত বেশি পাচ্ছে এবং এই কোয়ালিটির ধান সামনের দিনগুলোতে যখন পুরোপুরি ধান কর্তন শুরু হয়ে যাবে তখন মাঠ পর্যায়ে একটা ব্যালেন্স হয়ে যাবে। আমার মনে হয় যে সরকার এই দামে চেষ্টা করলে কিনতে পারবে। যখন পুরোপুরি কাটা হবে আমরা আশা করি যে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে, বগুড়া জেলায় যে লক্ষ্যমাত্রা আছে, ধান এবং চাল পুরোটাই ইনশাল্লাহ ক্রয় করতে পারবো। এ মৌসুমে উত্তরবঙ্গের 2 বিভাগের 16 জেলায় 1,10,122 মেট্রিক টন ধান ও 5,90,000 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য অধিদপ্তর। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।